আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি ইভা আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে প্রথমেই একটা কমেন্টে রিপ্লাই দিয়ে আমার ব্লগটা শুরু করতে যাচ্ছি। মূলত সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্যই আমি সকালের কয়েকটা ক্লিপ আর কি রেকর্ড করেছি। তো কমেন্টটা ছিল এরকম যে, আপু আপনার কি রান্না করার সময় ফ্যান কিংবা মার চুলার নিচে পড়ে না? তো অবশ্যই আপু, রান্না করতে গেলে যে কোনো জিনিস উপচে পড়ে চুলা নষ্ট হবে, এটাই স্বাভাবিক। তবে আমার ক্ষেত্রে হচ্ছে এই বিষয়টা খুবই কম হয়, কারণ আমি রান্না করার সময় অনেকটাই কেয়ারফুলি থাকি। বিশেষ করে যে খাবারগুলো উপচে পড়ার ভয় আছে সেই সময়টায় আমি দেখা যায় চুলার কাছ থেকে একদমই নড়ি না। সো তারপরও দেখা যায় 13-14 দিনে একবার তো এই ধরনের প্রবলেম আমার হয়েই থাকে। আমি যেটাই বসাই না কেন, যদি সেটা উপচে পড়ে যায় তখন কিন্তু এই যে পানিটা এই জায়গার মধ্যে জমা থাকে, চুলার নিচে কিন্তু যায় না। তবে আরেকটা ব্যাপার আছে, যদি অনেকক্ষণ ধরে মানে পানিটা পড়তে থাকে কিংবা অনেক বেশি জমা হয়ে যায়, তখন কিন্তু এই যে এইখানে একটা হোল আছে একদম ছোট, তো মাঝে মধ্যে এই হোল দিয়ে তখন মনে করেন যে আপনার নিচে চলে যায়। তবে সেইটা কিন্তু অত বেশি একটা হয় না, মোস্ট অফ টাইম হচ্ছে এখানে পানিটা জমা পড়ে থাকে আর কি। এই হচ্ছে আমার কিচেনের ওয়ালের বর্তমান অবস্থা প্লাস ফ্লোরের অবস্থা। লাস্ট অনেক দিন হয় আমি কিচেনটা কিন্তু ডিপ ক্লিন করি না, মানে কিচেন বলতে কিচেনের ফ্লোর। নর্মালি আমি দেখা যায় 15 দিনে একবার আমি একদম ডিপ ক্লিন করি আমার এই কিচেন ওয়াল প্লাস ফ্লোর। তো অনেক দিন ধরে হয় না দেখে কিচেনের অবস্থা এতটা 12টা বেজে গিয়েছে। তো ভাবলাম যেহেতু মানে এত বেশি ময়লা হয়েছে, তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আমি কিভাবে মাত্র 10 মিনিটে আমার কিচেনের ফ্লোরটা ঝকঝকে করে ফেলি। আর তার জন্য এই যে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার যেটা দরকার পড়ে সেটা হচ্ছে লাইজল, সেই সাথে এরকম একটু মানে শক্ত টাইপের একটা স্ক্রাবার, বেশি শক্তও না, মোটামুটি শক্ত টাইপ হলেই হবে। তো নর্মালি আমি ফ্লোর মোছার সময় তো লাইজলটা দেখা যায় যে পানির সাথে মিক্স করে তারপর ইউজ করি। তবে এরকম যখন আমি কিচেনের ফ্লোর কিংবা ওয়াল ক্লিন করি তখন কিন্তু একদম ডিরেক্ট আমি লাইজলটা ইউজ করি, কোনো পানি কিংবা আর কোনো কিছুটার সাথে মিক্স করি না। জাস্ট লাইজলটা স্ক্রাবারের মধ্যে নিয়ে তারপর হচ্ছে ভালো মতো এরকম ঘষে নিলেই কিন্তু একদম দাগ ময়লা সব কিছু উঠে যায়। তারপর হচ্ছে যে ঘর মোছার কাপড় কিংবা একটা নর্মাল কাপড় পানিতে ভিজিয়ে মুছে নিলেই কিন্তু হয়ে যাবে। তো অনেক সময় অনেক ভিডিওতে অনেক কিছুই দেখি যে এটা সেটা অনেক কিছু মিক্স করার পর তারপর এটা মানে যে কোনো জিনিস পরিষ্কার করছে। তো আমার আবার এত ঝামেলা ভালো লাগে না, আমি সবসময় মানে শর্টকাট ওয়ে খুঁজি কীভাবে শর্টকাট ওয়েতে ভালো মতো ক্লিন করা যায়। আর এই যে দেখেন ফ্লোরের অবস্থাটা, মানে এত বেশি ময়লা হয়েছে, ময়লা জমতে জমতে টাইলসগুলো অলমোস্ট কালো হয়ে যাচ্ছিল। আমি কিন্তু নর্মালি এখানে একটা ম্যাট বিছিয়ে রাখি আমার সিঙ্ক প্লাস চুলার পাশটাতে, যেন রান্নার সময় তেলের ছিটা কিংবা রান্নার যে মশলার দাগ সব যেন ম্যাটে পড়ে। তারপরও কিন্তু এই যে এরকম নষ্ট হয়ে যায়। আর সাদা কিচেন তো সো বুঝেনি অবস্থাটা, মানে কি পরিমাণ মানে এটাকে আমার ক্লিন করে রাখতে হয়। প্লাস এই যে পুডিংয়ের যে কালো কালো দাগ, এগুলো কিন্তু সহজে কিচেনেরটা আমার তোলা হয় না। তার কারণ হচ্ছে পুডিং যদি দেয়া থাকে তখন কিন্তু এটা ক্লিন করতে ইজি হয়। আর আমার কিচেনের এই যে মানে মাঝখানে যে লাইনগুলো আছে দাগগুলো, সেগুলো কিন্তু অলরেডি পুডিং উঠে গিয়েছে। এর জন্য আমি যতই এটা ক্লিন করি না কেন কালো দাগ থেকেই যায়। আর আপনাদের সাথে এই যে শেয়ার করছি যে বিফোর ক্লিনিং এবং আফটার ক্লিনিং কেমন হয়েছে আমার কিচেনের ফ্লোরটা। এত ময়লা থাকা সত্ত্বেও আমার কিন্তু এই কিচেন ক্লিন করতে মানে 10 মিনিটও সময় লাগে না। তো আমি প্রতিদিনই রান্না শেষে ভাবি যে ফ্লোরটা ক্লিন করব, কিন্তু রান্না শেষ করতে করতে টায়ার্ড হয়ে যায় আর ক্লিন করা হচ্ছিল না। এর জন্য ভাবলাম আজকে রান্না করার আগেই ক্লিন করি। আচ্ছা, আজকে আমি কাটা মশলায় গরুর মাংস রান্না করব। তো এর জন্য এখানে আমি যা যা নিয়েছি, 2টা হচ্ছে শুকনা মরিচ, 1 চামচের মতো হচ্ছে কাবাব চিনি মানে একটু কম, তারপর হচ্ছে 1 চামচের একটু বেশি কালো গোলমরিচ, 1 চামচ শাহি জিরা,
তারপর এখানে 8 থেকে 10টার মতো নিয়েছি হচ্ছে এলাচ, 1 চা চামচের বেশি নিয়েছি যে নর্মাল জিরা সেইটা। এখানে 4টার মতো আছে তেজপাতা, তো তেজপাতাটা একটু বেশি ছোট ছোট, এর জন্য আমি 4টা নিয়েছি, বড় হলে আরো কম নিতাম। একটা স্টার অ্যানিস, একটা বড় এলাচ, তারপর হচ্ছে সামান্য একটু জয়ত্রী, আর এরকম বড় 2 স্টিক হচ্ছে দারুচিনি। আর বাকি কিছু মশলাও লাগবে, তো সেগুলো আমি এখন অ্যাড করে দিব। আমি আজকে এখানে 2 কেজির মতো বিফ নিয়েছি। তো 2 কেজি বিফ রান্নাতে আমার কতটুকু পরিমাণ আর কি মশলা লাগবে, আমি সব কিছু কিন্তু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যদিও আমি ফার্স্ট টাইমই এই রেসিপিটা রান্না করেছি, তারপরও একদম সব কিছু পারফেক্ট ছিল। তো ভাবলাম যে নিজের জন্য রেকর্ড করে রাখি, প্লাস আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি যে প্রথমে আস্ত যে মশলাগুলো দেখিয়েছিলাম, তো সেগুলো তো সব এখানে দিয়ে দিয়েছি। তারপর 5 থেকে 6 চামচের মতো দিয়েছি আদা রসুন বাটা, 3 টেবিল চামচ দিয়েছি হচ্ছে টক দই, তারপর পরিমাণ মতো লবণ, সেই সাথে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, তারপর 1 চা চামচ হচ্ছে কাশ্মীরি যে শিমলা মরিচ আছে সেটা। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা যদি অ্যাড করেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। এরপর এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু আস্ত রসুনের কোয়া, চাইলে এখানে আস্ত রসুনটাও আপনারা ইউজ করতে পারেন, তবে আমি কোয়াগুলো শুধু ইউজ করছি। তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ এখানে 1.5 কাপের মতো হবে। সেই সাথে এখন হচ্ছে যে সয়াবিন তেল সেটা দিচ্ছি, তবে সয়াবিন তেলের পরিমাণটা আমি বেশি এখানে অ্যাড করব না, কারণ বিফ থেকে কিন্তু এমনিতে প্রচুর তেল উঠে আসে। তারপর 2 টেবিল চামচের মতো আমি এখানে সরিষার তেলও অ্যাড করেছি। আর এখন এই তো সব কিছু ভালো মতো আমি মিক্স করে নিব। আর হ্যাঁ, এটা কিন্তু মিক্স করার পর ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই, ডিরেক্ট চুলাতে বসালেই হয়ে যাবে। তো আমি শিওর যে এই ধরনের হাতে মাখানো বিফ সবাই রান্না করেন এবং জানেন, তারপরও আমি শেয়ার করছি, কারণ আমি হচ্ছে ফার্স্ট টাইম এইভাবে রান্না করেছি, আর রান্না করার পর আমার কাছে খেতে বেশ ভালো লেগেছে। তো ভাবলাম যদি কেউ এভাবে ট্রাই না করে থাকেন তাদের হয়তো বা কাজে আসতে পারে। তাছাড়া যারা একদমই রান্না করতে পারেন না, সো তাদের জন্য তো খুবই ইজি একটা ওয়ে, একদম সব কিছু মেখে মুখে চুলাতে বসিয়ে দিলে হয়ে যাবে। তো আমার ঘরে হচ্ছে বিফ তেমন একটা চলে না, কারণ আরএম হচ্ছে বিফ খায় না একদমই। তো এর জন্য দেখা যায় আমাদের বিফটা তেমন একটা আনাও হয় না, বছরে 1 থেকে 2 বার আমরা বাজার থেকে কিনে বিফ খাই, নয়তো আমাদের বিফ যে কুরবানির সময় যা থাকে সেগুলো দিয়ে আমি আর লিয়ানা অল্প অল্প করে খাই আর কি। তো যাই হোক, আর আজকের ক্লিপটা কিন্তু হচ্ছে বেশ অনেক দিন আগের একটা ক্লিপ। তো এরকম পোলাও তারপর হচ্ছে বিফ রান্না দেখে অনেকে হয়তো ভাবতে পারেন যে দেশের এই অবস্থা, বন্যা পরিস্থিতি, আর আপনারা হচ্ছেন এই ধরনের খাবার খাচ্ছেন। তো এর জন্য আপনাদেরকে বলে দিলাম যে এটা আমার এখনকার ক্লিপ না, বেশ আগের একটা ক্লিপ, তো আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো আমি ভেবেছিলাম যে আজকে ভুনা খিচুড়ি রান্না করব, এর জন্য মুগ ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম। তো রান্নার সময় আমার মাইন্ড চেঞ্জ হয়ে যায়, তো আমি ভুনা খিচুড়ি রান্না না করে তো ভাবলাম যে সাদা পোলাও করব, কিন্তু এখন তো আমি যে মুগ ডাল সেটা ভিজিয়ে ফেলেছি, তো এটা দিয়ে কি করব। তো ভাবলাম যে কেন না সাদা পোলাও আর ভুনা খিচুড়ির মাঝামাঝি কিছু একটা রান্না করা যাক। তো এর জন্য আমি যে মুগ ডাল দিয়ে তারপর হচ্ছে মিক্স করে একটা পোলাওর মতোই আর কি রান্না করে নিলাম। তো মাঝে মধ্যে আমার এরকমই হয়, চিন্তা করি একটা রান্না করব, তারপর রান্না করার প্রিপারেশন শুরু করার পর দেখা যায় আরেকটা রান্না করে ফেলি। আর এদিক থেকে কিন্তু আমি যে বিফটা বসিয়েছিলাম সেটা অলমোস্ট হয়ে এসেছে, অলমোস্ট বলতে একদম হয়েই গিয়েছে। জাস্ট নামানোর 3 থেকে 4 মিনিট আগে এরকম 1 চামচের মতো চিনি দিতে হবে, আর এটা কিন্তু মাস্ট দিতে হবে। এটা দিলেই কিন্তু একদম বিফের টেস্টটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তো এখন আমি মিক্স করে দিয়ে 3-4 মিনিট রান্না করে তারপর চুলার ফ্লেমটা অফ করে রেখে দিব চুলাতেই। এই যে আমার হাতে মাখানো বিফ কারিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে তেমন কোনো তেল ইউজ করিনি, তারপরও বেশ খানিকটা তেল উঠেছে। তো মাংসের মধ্যে তেমন একটা তেল খেতে এমনিতেও ভালো লাগে না। আপনাদেরকে ফাইনাল লুকটা আর কি একটু দেখিয়ে দিলাম।
উল্টো করো। ফ্রিজ কিনেছি অলমোস্ট মানে 5 বছর তো হবেই। তো এই 5 বছরে ফার্স্ট হচ্ছে উপরের যে মানে প্লাস্টিকটা সেইটা খুলছি। এটা ইচ্ছা করে এতদিন খুলিনি, কারণ ভাড়া বাসা তো দেখা যায় এখানে সেখানে মুভ করতে গেলে পরে স্ক্র্যাচ পড়ে যায়। তো লিয়ানা বলছে যে এই কাজগুলো নাকি তার খুব স্যাটিসফাইং লাগে, তো বলছে মামুনি এটা আমি খুলবো, তাই লিয়ানাকে দিয়ে খোলাচ্ছি। টানো, জোরে জোরে টানো। ইয়েস, আমরা ফ্রিজ উদ্বোধন করলাম। পুরনো ফ্রিজ নতুন করে উদ্বোধন করলাম। এখন এটাকে আমি, আচ্ছা খুলো। এখন আমি হচ্ছে ফ্রিজটাকে ক্লিন করব। লিয়ানা হচ্ছে বেশ অনেক দিন ধরেই ফ্রিজের উপরে প্লাস্টিকটা খোলার জন্য একদম অস্থির হয়েছিল। তো ফাইনালি আজকে সে এটা খুলতে পেরে অনেক বেশি খুশি হয়েছে। তো আমি এখন ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি, আর ক্লিন করতে করতে কমেন্ট রিলেটেড কিছু কথা বলছি আপনাদের সাথে। তো লাভলি আপুর কমেন্ট পড়ে আমার কি যে ভালো লাগা কাজ করেছে। তো সেই সাথে কিন্তু লোপা আপু আছেন। তো লাভলি আপু লাস্ট ব্লগে আমাকে কমেন্ট করে বলছিলেন যে আপু নাকি আমার ব্লগ দেখে মিস্টার DIYতে গিয়েছিলেন এবং সেখানে নাকি মানে মনে মনে আমাকেই খুঁজছিলেন। তো যাদের হাতেই মোবাইল দেখছিলেন তো তার কাছে মনে হচ্ছিল এই বুঝি ইভা আপুর সাথে দেখা হয়ে যায়। সেই সাথে সেদিন লোপা আপুও কমেন্ট করে বলছিলেন যে আপু যখনই বাকরখানি খান কিংবা আনেন তখনই নাকি আমার কথা মনে পড়ে। এই যে আপনারা বিভিন্ন কাজের মাধ্যমে আমার কথা মনে করেন, তার মানে আপনাদের মনের কোথাও এক কোণে হলেও আমি আছি, যার কারণে আমার কথা আপনাদের মনে পড়ে। জানি না আমি এরকম স্পেশাল কি আপনাদের সাথে আমার ব্লগের মাধ্যমে শেয়ার করি যার কারণে আপনারা আমাকে এরকম মনে করেন। সো যে কারণেই হোক আপনারা যে আমাকে মনে করেন তার জন্য আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি। তো সেই সাথে আরেকজন আপু কমেন্ট করেছিলেন যে আপু আপনার যে মাছের যে মশলা সেইটা মানে কোথা থেকে কিনেছেন। তো এটা হচ্ছে আপু রাঁধুনির যে একটা মাছের মশলা আছে সেইটা, তবে এটা কিন্তু যে নর্মাল প্যাকেট সেইটা না, মানে তেহারি কিংবা বিরিয়ানির প্যাকেট যেমন হয় ওই রকম মাছের মশলার প্যাকেট এটা। আপনি যে কোনো বড় গ্রোসারি শপ অথবা সুপার শপে এই মাছের মশলার প্যাকেটটা পেয়ে যাবেন। আচ্ছা, আমি এখন আপনাদের সাথে আমাদের একটা স্পেশাল জিনিস শেয়ার করছি। তো যারা বই পড়তে পছন্দ করেন কিংবা মাসুদ রানা সম্পর্কে একটু হলেও আইডিয়া আছেন তারা বিষয়টা বুঝতে পারবেন। তো সেবা প্রকাশনীর যে রহস্য পত্রিকা আছে সেইটাতে কিন্তু RM এর লেখা ছাপা হয়েছে, তাও আবার মাসুদ রানার একটা স্টোরি। তো RM হচ্ছে জেমস বন্ড আর মাসুদ রানার ফ্যান। সো এতই ফ্যান যে এখন পড়া পাশাপাশি দেখা যাচ্ছে যে সে লেখালেখিও শুরু করে দিয়েছে। তো মূলত এই রহস্য পত্রিকাটা বের হয়েছিল অগাস্টের একদম ফার্স্টের দিকে। তো বিভিন্ন কারণে আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে এখন আপনাদের সাথে শেয়ার করে দেই। তো এই হচ্ছে সেই রহস্য পত্রিকা। আর RM এর হচ্ছে মানে স্টোরিটার নাম হচ্ছে জলকুমারী। আর এই রহস্য পত্রিকার সবচেয়ে বড় স্টোরিটাই হচ্ছে RM এর লেখা। তো এরকম আরও বেশ কিছু লেখা ডিউ আছে যেগুলো একটার পর একটা এরকম রহস্য পত্রিকায় ছাপা হবে। সো কংগ্রাচুলেশনস ডিয়ার RM। আর সেই সাথে একটা কথা বলে রাখি, আমি তোমাকে লেখালেখির পারমিশন দিয়েছি ঠিকই, তবে আমাকে টাইম না দিয়ে যদি সারাক্ষণ এই লেখালেখি নিয়ে বসে থাকো তখন কিন্তু আমি তোমার কাছ থেকে পারমিশনটা উইথড্র করে নেব, এই কথাটা মনে থাকে যেন। আজকে সন্ধ্যার জন্য আমার কোনো স্ন্যাক্স বানাতে ইচ্ছে করছিল না, তো ভাবলাম যে চা দিয়ে বিস্কিট খেয়ে নেই। আর হ্যাঁ, আমার আজকে ভয়েস দেওয়ার সময় অনেক বেশি মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছিল, তো প্লিজ ইগনোর করবেন।
তো চা দিয়ে এখন আমরা বিস্কিট খাবো, সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।